ক্রিপ্টোকারেন্সি নামটা তো আজকাল বেশ শোনা যায়, তাই না? কিন্তু এর ভেতরের জগৎটা ওটা এখনও অনেকের কাছেই একটা ধাঁধার মতো। তো চলুন আজ সেই ধাঁধার জট খোলার চেষ্টা করা যাক, একেবারে সহজ করে এর মূল ব্যাপারগুলো বুঝে নেওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, এমন এক ধরনের টাকার কথা যার উপর কারও খবরদারি নেই, মানে কোনো বস নেই, কোনো ব্যাংক বা সরকার এটাকে কন্ট্রোল করে না। অদ্ভুত লাগছে, তাই না? ঠিক এই আইডিয়াটাই কিন্তু ক্রিপ্টোকারেন্সির একেবারে গোড়ার কথা। তাহলে চলুন টাকার এই নতুন রূপটার সঙ্গে একটু পরিচিত হওয়া যাক আর দেখে নেওয়া যাক ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে পুরো বিষয়টা। তো এই যে ক্রিপ্টোকারেন্সি, এটা আসলে কি? একদম সহল করে বললে এটা হলো ডিজিটাল টাকা। এর সবচেয়ে বড় খাসিয়াত হলো এর সিকিউরিটি বা নিরাপত্তা। এটা ক্রিপ্টোগ্রাফি নামে একটা খুব জটিল কোডিং সিস্টেম ব্যবহার করে। ভাবা যেতে পারে এটা প্রত্যেকটা লেনদেনকে এমন একটা মজবুত তালার মধ্যে আটকে রাখে যা ভাঙা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, এর কোনো বাস্তব চেহারা নেই, মানে কোনো নোট বা কয়েন নেই, এর পুরো অস্তিত্বটাই অনলাইনে। ক্রিপ্টোকারেন্সিকে ঠিকঠাক বুঝতে হলে এর তিনটা মূল স্তম্ভ মাথায় রাখতে হবে। এক, এটা ডিজিটাল, মানে এর কোনো কাগজের নোট বা কয়েন নেই। দুই, এটা বিকেন্দ্রীভূত, মানে কোনো একটা ব্যাংক বা সরকার এটাকে কন্ট্রোল করে না। আর ৩ নম্বর হল এটা সুরক্ষিত, সেই ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে প্রত্যেকটা লেনদেনকে একদম নিরাপদ রাখা হয়। এই পুরো ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝতে হলে আমাদের যেতে হবে একদম শুরুতে, মানে প্রথম এবং সবচেয়ে বিখ্যাত যে ক্রিপ্টোকারেন্সি তার গল্পটা শুনতে হবে। চলুন তাহলে বিটকয়েনের সেই ব্লুপ্রিন্টটা একটু দেখে আসা যাক। সময়টা ছিল ২০০৯ সাল। সারা বিশ্ব তখন মাত্র একটা বড় সড় অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। প্রচলিত ব্যাংক ব্যবস্থার উপর মানুষের ভরসা বলা যায় একদম টলে গেছে। ঠিক এরকম একটা সময়েই এক নতুন ধরনের ডিজিটাল টাকার আইডিয়া সামনে এলো। আর এই আইডিয়ার পেছনে ছিলেন এক রহস্যময় ব্যক্তি, বা হয়তো একটা গোটা দল, যাদের পরিচয় একটাই: সাতোশি নাকামোতো। আর এখানেই তো আসল মজাটা। এই সাতোশি নাকামোতো আসলে কে? একজন মানুষ নাকি একদল লোক? সত্যিটা হলো আজ পর্যন্ত কেউ জানে না। আর এই রহস্যটাই কিন্তু বিটকয়েনের গল্পটাকে আরও জমিয়ে দিয়েছে। কিন্তু গল্পটা শুধু বিটকয়েনকে দিয়ে শেষ হয়ে যায়নি, বরং ওটা ছিল শুরু। এরপর তো একটা গোটা ইকোসিস্টেমই তৈরি হয়ে গেছে। চলুন দেখা যাক এই আইডিয়াটা কিভাবে ডালপালা মেলেছে। বিটকয়েনের সাফল্যের পর হাজার হাজার নতুন ক্রিপ্টোকারেন্সি বাজারে এসেছে, আর সবগুলোর কিন্তু কাজ বা উদ্দেশ্য এক নয়। যেমন ধরুন ইথিরিয়াম, এটা শুধু একটা কারেন্সি না, এটা একটা প্ল্যাটফর্মও যার উপর নতুন নতুন অ্যাপ তৈরি করা যায়। আবার ধরুন রিপল, যেটা বানানোই হয়েছে ব্যাঙ্কগুলোর নিজেদের মধ্যে দ্রুত টাকা পয়সা লেনদেনের জন্য। এমনকি মজার ছলে শুরু হওয়া ডজ কয়েনের মতো কারেন্সিও কিন্তু এই বিশাল জগতের একটা অংশ। আর এখানেই কিন্তু ক্রিপ্টোকারেন্সির সাথে আমাদের চেনাজানা টাকার আকাশ পাতাল তফাত। দেখুন, আমাদের ব্যবহার করা টাকা নিয়ন্ত্রণ করে দেশের সরকার আর ব্যাংক, তাই না? কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো। এর নিয়ন্ত্রণ কোনো একজনের বা একটা সংস্থার হাতে নেই, বরং এটা চলায় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা হাজার হাজার কম্পিউটারের একটা নেটওয়ার্ক। বেশ, তাহলে এবার একটু বড় ছবিটা দেখা যাক। মানে এটা কিভাবে ব্যবহার করা হয় আর এর সাথে কিটি ঝুঁকি জড়িয়ে আছে সেটাও তো জানা দরকার। এটা ব্যবহার করার পদ্ধতিটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে একটা ডিজিটাল ওয়ালেট লাগে, যেটা অনেকটা অনলাইন মানি ব্যাগের মতো, যেখানে ক্রিপ্টোকারেন্সি জমিয়ে রাখা যায়। এরপর যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে এটা কেনা বা বেচা যায়। আর তারপর এটা দিয়ে অনলাইনে কেনাকাটা করা যায়, বিনিয়োগ করা যায়, বা অন্য কাউকেও কাঠিয়ে দেয়া যায়। তবে এখানে একটা মস্ত বড় কিন্তু আছে, আর সেটা হলো এর দামের মারাত্মক অস্থিরতা। মানে ক্রিপ্টোকারেন্সির দাম যে কোনো মুহূর্তে রকেটের গতিতে ওপরে উঠতে পারে, আবার ঠিক তেমনই হুড়মুড়িয়ে নিচেও নেমে আসতে পারে। তাই একটা কথা মাথায় রাখা খুব জরুরি: এখানে লাভের সম্ভাবনা যেমন আছে, ঝুঁকিটাও কিন্তু ঠিক ততটাই বেশি। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে প্রযুক্তি, এটা কি টাকার ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে, নাকি এটা শুধুই একটা ছোট্ট ফুটনোট হয়েই থেকে যাবে? এর উত্তরটা সেটা না হয় সময়ই বলে দেবে।